আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তো তোমরা দেখো, আমি একটা লেখচিত্র এঁকেছি। এখানে লেখচিত্রে দেখা যাচ্ছে যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, একটা কার্ভ বক্ররেখা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আর এইটা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল দুটো রেখা। তো এইটার ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু এ, আর এইটার ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু বি। তাহলে দেখো যে এই যে ক্ষেত্রফল তৈরি হয়েছে জায়গাটা, চারটা বক্ররেখা বা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, আর এটা ধরো এক্স অক্ষ মানে ওয়াই ইকুয়াল টু 0, আর এইটা হচ্ছে বক্ররেখা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এই জায়গাটুকুর ক্ষেত্রফল হবে, এরিয়া বা ক্ষেত্রফল হবে সমান ইন্টিগ্রেশন বা সামেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। তো এইটা কিভাবে এসেছে সেইটা তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা ওটা দেখলে বুঝতে পারবা। যেটা দেওয়া নেই মানে আমি সেই প্রসেসটা একটু দেখাবো যে এইটা কিভাবে আসে, বইয়ে যেটা নেই সেটা আমি একটু দেখাতে চাচ্ছি। তো দেখো, এইটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি এইটাকে কয়েকটা সমান ভাগে ভাগ করব। চারটা ভাগে ভাগ করি তাহলে সুবিধা হবে। চারটা ভাগে আমি ভাগ করব, ভাগ করে আমরা এভাবে ভাগ করছি। এখানে একটা আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র। তাহলে দেখো যে আমি এই টোটাল ক্ষেত্রফলটাকে চারটা আয়তক্ষেত্রে ভাগ করে ফেলেছি, সমান আয়তক্ষেত্রে ভাগ করে ফেলেছি, চারটা আয়তক্ষেত্রে ভাগ করে ফেলেছি। তো এই ক্ষেত্রফলগুলোর যোগফল প্রকৃত ক্ষেত্রফলের চাইতে কম হবে, কারণ এই যে এই জায়গাগুলো তো আমার আসবে না, তাই না? তাহলে এখানে তোমার ধরো এই প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে ডেল্টা এক্স, সমান ভাগে ভাগ করেছি যেহেতু, ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স। হ্যাঁ, আচ্ছা। তো এই বিন্দুটা প্রথম বিন্দু, তো ধরো এটা হলো x1, এই বিন্দু হলো ধরো x2, এই বিন্দু x3, এই বিন্দু x4, এই বিন্দু x5। তাহলে তাহলে তোমার এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 f অফ x1, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 f অফ x2, এইটা x3 f অফ x3, এইটা হবে x4 f অফ x4, এটা হবে x5 f অফ x5। আচ্ছা, তো এইটার দৈর্ঘ্য হচ্ছে f অফ x1, এইটার দৈর্ঘ্য হচ্ছে f অফ x2, এইটার দৈর্ঘ্য হচ্ছে f অফ x3, এইটার দৈর্ঘ্য হচ্ছে f অফ x4। ঠিক আছে? তাহলে ধরো এই যে এই আয়তক্ষেত্র, ধরো এটাকে যদি আমি দৈর্ঘ্য আর এটাকে যদি প্রস্থ ধরি, তাহলে এটার ক্ষেত্রফল হবে ডেল্টা এক্স গুণ এফ অফ x1, এটার ক্ষেত্রফল হবে ডেল্টা এক্স গুণ এফ অফ x2, এটা 2, এটার ক্ষেত্রফল হবে ডেল্টা এক্স গুণ এফ অফ x3, এটা 3। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো ক্ষেত্রফল পাচ্ছি ক্ষেত্রফল is equal to delta x into f of x1 delta x into f of x2 delta x into f of x3 plus delta x into f of x4। চারটা ক্ষেত্রফল, চারটা আয়তক্ষেত্র, 1 2 3 4।
তো আমরা যদি সব ডেল্টা এক্স কমন নিই তাহলে কেমন হবে? সব ডেল্টা এক্স যদি কমন নিই, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স কমন নিলে আমার এখানে হবে থার্ড ব্র্যাকেট দিই, এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু প্লাস এফ অফ এক্স থ্রি প্লাস এফ অফ এক্স ফোর থার্ড ব্র্যাকেট ইন্টু ডেল্টা এক্স। তো এই জিনিসটাকে এভাবে লেখা যায় সামেশন আকারে, সামেশন এফ অফ এক্স আই, হ্যাঁ আই, এগুলো 1 2 3 জায়গাতে আই দিলাম, আর এখানে ডেল্টা এক্স আই ইকুয়াল টু 1 2 4। তো এটা ক্ষেত্রফলের হুবহু ক্ষেত্রফলের সমান হবে না, কম হবে। তার মানে কমও হতে পারে, বেশি হতে পারে। আমাদের চিত্র যেটা এঁকেছি সেখানে কম হবে। তো আমি এখানে ইকুয়াল না দিয়ে আমরা এই চিহ্নটা ইউজ করছি। তো দেখো, আমরা এটাকে 4 ভাগে ভাগ করে ক্ষেত্রফল বের করার চেষ্টা করেছি, কিন্তু আমরা যদি এটাকে 4 ভাগে ভাগ না করে আরও বেশি ভাগে ভাগ করি, আরও একটা চিত্র আমি এঁকেছি তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে আমি চিত্রতে এখানে আমি 21 ভাগে ভাগ করেছি। তাহলে তখন দেখো আয়তক্ষেত্রগুলো ক্ষেত্রফল যদি আমি যোগ করি তাহলে দেখা যাবে যে প্রায় কাছাকাছি এসে গেছে, মানে বাদ যাচ্ছে বা কম হচ্ছে, খুবই ক্ষুদ্র অংশ। তো এখানে এখানে এই যে এই দূরত্বটা মানে ডেল্টা এক্স, এই ডেল্টা এক্সের চাইতে এই ডেল্টা এক্স ছোটো, তাই না? এই ডেল্টা এক্স ছোটো, তাহলে এটা 20 ভাগে বা 21 ভাগে ভাগ করার কারণে ডেল্টা এক্সের পরিমাণটা ছোট হয়ে যাচ্ছে। তো আমি যদি এই 20 ভাগ না করে এটাকে যদি আরও ভাগে ভাগ করি, 100 ভাগে ভাগ করি, বা 1000 ভাগে বা 1 কোটি ভাগে ভাগ করি, তাহলে এই ডেল্টা এক্সের পরিমাণটা কি হবে? একেবারে শূন্যর কাছাকাছি যাবে, খুবই ক্ষুদ্র হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে। তো সেই সময় আমাদের ক্ষেত্রফলটা একেবারে অ্যাকুরেট কাছাকাছি পাওয়া যাবে, ক্ষেত্রফলের মানটা কাছাকাছি পাওয়া যাবে। তাহলে ক্ষেত্রফল আমরা যদি কি করি, এই সামেশন আয়ের মান 1 থেকে 1 কোটি বা n দেই, দিয়ে আমরা যদি এফ অফ এক্স আই এবং ডেল্টা এক্স দেই, মানে n এর মান যদি বড় হয়, অনেক বেশি বড় হয়, তাহলে পরে এই ডেল্টা এক্সের মানটা কি হবে? খুবই ক্ষুদ্র হবে। তখন আমরা একদম খুবই কাছাকাছি একটা ক্ষেত্রফলের মান পাবো। তো আমরা যদি এখানে লিমিট নেই, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, তো তখন এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে, ইন্টিগ্রেশন a to b, হ্যাঁ এটা 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 কিন্তু সামেশন চিহ্ন, এটাও সামেশন, এটা এস আর কি, এসকে একটু লম্বা করে লেখা হয়, এটাও সামেশন। তারপরে এফ অফ এক্স আছে, তারপরে কি আছে, ডেল্টা এক্সের জায়গাতে আমরা ডিএক্স লিখব। এই জিনিসটা দিয়েছেন হলো 1850 সালের দিকে তোমার রিম্যান একজন গণিতবিদ, তিনি প্রথম এই সূত্রটা দিয়েছেন। তার নাম বার্নার্ড রিম্যান। তো তিনি তার নাম অনুসারে এইটাকে বলা হয় রিম্যান সাম, আর এটাকে বলা হয় রিম্যান ইন্টিগ্রাল। তো এইটা অর্থাৎ দেখা যাচ্ছে যে এটার মাধ্যমেই কিন্তু আমরা আসলে ক্ষেত্রফল বের করব। তার মানে আমরা যদি ওয়াই অক্ষের সমান্তরাল দুটো রেখা এবং ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখা এবং এক্স অক্ষ, এই 4টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে এইটা। একটা উদাহরণের সাহায্যে আমরা এটা শিখব, ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। একটা উদাহরণ আমি লিখেছি, দেখো, একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স অক্ষ এক্স ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ইজ ইকুয়াল টু 4 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো আমি যদি এটাকে লেখচিত্রর সাহায্যে অঙ্কন করি, দেখো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার,
তার মানে এইটা একটা পরাবৃত্ত। পরাবৃত্তটা এইরকম, এই পরাবৃত্ত, ঠিক আছে, এটা পরাবৃত্ত। তো বলছে কি এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এক্স ইজিক্যাল টু 2, ধরো এটা এক্স ইজিক্যাল টু 2 রেখা, হ্যাঁ, এক্স ইজিক্যাল টু 2, আর এক্স ইজিক্যাল টু 4, ধরো এইটা হলো এক্স ইজিক্যাল টু 4। তাহলে এই জায়গার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। ওকে, তাহলে চারটা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হলো এক্স ইজ ইকুয়াল টু 4, এটা হলো এক্স ইজ ইকুয়াল টু 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে 2 আর এটা 4, তাহলে এক্স অক্ষ বরাবর 2 থেকে 4, মানে নিম্ন সীমা 2, উচ্চ সীমা 4, আর এখানে ওয়াই ফাংশন হচ্ছে ওয়াই ডিএক্স, এটাই হবে ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন 2 4 ওয়াইয়ের জায়গাতে যদি আমরা এক্স স্কোয়ার বসাই ডিএক্স, তাহলে এখানে হচ্ছে এক্স কিউব বাই 3 4 2, তাহলে 4 আমি যদি বসাই দিই, 4 4 16, 4 16 64 বাই 3 মাইনাস 8 বাই 3, তাহলে 64 থেকে 8 যদি আমরা বাদ দেই 56, 56 ডিভাইডেড বাই 3, এটাই হবে এত বর্গ একক। এখন আমাদের যদি এরকম একটা বৃত্তের সমীকরণ দেয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, যদি বলে যে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা কি করব? আসলে এই যে নির্দিষ্ট যৌগজের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সেইটার কৌশল কি, সেইটা আমি একটু ব্যাখ্যা দেবো এখন তোমাদের সামনে। তো এখানে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো, বৃত্তটার যদি আমি চিত্র অঙ্কন করি, বৃত্তটার চিত্র অঙ্কন করলে ধরো এটা বৃত্ত, এটা কেন্দ্র, কেন্দ্র তো অবশ্যই মূল বিন্দু হবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো আমরা জানি যে চারটা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখানে তাহলে এইটা একটা বক্ররেখা, এইটা হবে, আমি যদি এখান থেকে বের করি রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার, তো এটা হলো এক্স অক্ষ, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, বৃত্তটার ব্যাসার্ধ যেহেতু 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 40, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার মূল বিন্দু যেহেতু 0 0। তাহলে আমি এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো আমার সূত্র অনুসারে, অর্থাৎ ইন্টিগ্রেশন a টু b এফ অফ এক্স ডিএক্স, এই সূত্র অনুসারে। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 রেখা, এখানে এক্স ইজ ইকুয়াল টু 4 রেখা, আর এই যে বক্ররেখা হলো ওয়াই ইকুয়াল টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, তারপর তাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমার যদি প্রশ্ন থাকে এরকম, ধরো 2 নম্বর প্রশ্ন আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান, প্রথমে আমরা এটার একটা লেখচিত্র অঙ্কন করে নিব। এটা ও এ বি নাম দেব, বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। আমরা প্লাস মাইনাস নিব না, কারণ এক্স অক্ষের উপরে প্লাসটাই নিয়ে আমরা কাজ করব। বৃত্তটির কেন্দ্র
ও হচ্ছে 0 0, ব্যাসার্ধ OA ইকুয়াল টু 4, অতএব এ হবে 4 0। অতএব বৃত্তটির ক্ষেত্রফল is equal to 4 into OAB এর ক্ষেত্রফল। চিত্রে আমরা OAB দেখাইছি, চিত্রে OAB দেখিয়েছি। এখন এটার ক্ষেত্রফল আমরা সাহায্যে বের করব। is equal to 4 summation নিম্ন সীমা 0 উচ্চ সীমা 4 y dx is equal to 4 summation 0 to 4 y হচ্ছে √16 minus x square dx is equal to 4। এটার ইন্টিগ্রেশন আমরা সূত্র জানি, x into √16 minus x square divided by 2 plus a square by 2, a মানে হচ্ছে 16 by 2 into sin inverse x by a মানে 4, তাহলে নিম্ন সীমা 0 উচ্চ সীমা 4 is equal to 4। আমরা এখন সীমা বসিয়ে দিব। দেখো এখানে যদি আমি 4 বসাই 0 হয়ে যাবে, তাহলে এটা 0 প্লাস এখানে 8, এখানে 4 বসালে সাইন ইনভার্স 1 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাইনাস, এবার 0 যদি বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস এখানে 8 ইন্টু সাইন ইনভার্স 0, তাহলে 4 থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি 0 8 সাইন ইনভার্স 1 মানে π/4, 8 ইন্টু π/4 মাইনাস এটা গোটাটাই 0। তাহলে এখানে হচ্ছে কি, এখানে 2 2 π 4 2 8 π এত বর্গ একক। সাইন ইনভার্স 1 π/2 90 ডিগ্রি, এটা 2 হবে, তাহলে এখানে 16 π এত বর্গ একক। তাহলে এইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমি আরেকটা উদাহরণ দিব, উদাহরণ দিয়ে আমাদের লেকচারটাকে শেষ করব। ধরো 3 নম্বর, আমরা এইটার ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা বুঝতে পারছো একটা বৃত্তের সমীকরণ, আর এটা দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস x, বুঝতে পারছো এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। এই বক্ররেখা দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আমরা এই বক্ররেখা দুইটার লেখচিত্র অঙ্কন করে দেখব যে এটা কেমন। তো আমরা লেখচিত্র অঙ্কন করি। প্রথমে আমরা বৃত্তের লেখচিত্র অঙ্কন করি। বৃত্তটার কেন্দ্র মূলবিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে 1 একক। আমরা বৃত্ত আঁকালাম। এবার আমরা এইটার লেখচিত্র অঙ্কন করব। এটা হচ্ছে একটা পরাবৃত্ত। তো এখানে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে y এর ভ্যালু পাচ্ছি +-1, অর্থাৎ 0 1 এবং 0 -1 বিন্দু দিয়ে যায় এই পরাবৃত্তটা। আর যদি y এর মান 0 বসাই তাহলে x এর মান 1 হয়, তার মানে 1 0 বিন্দু দিয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্র অঙ্কন করলে
যেহেতু এক্সের আগে মাইনাস আছে, এক্সের প্লাস থাকলে এইরকম হতো, যেহেতু মাইনাস আছে এইরকম হবে, অর্থাৎ এটা 1 0 1 বিন্দু, ধরো এটা 0 1 বিন্দু, আর এটা হচ্ছে 0 -1 আর 1 0 বিন্দু এটা। তাহলে আমি লেখচিত্র যদি আঁকি এইরকম করে, এটা হচ্ছে পরাবৃত্ত। তো এই দুটো যদি আমরা একযোগে আঁকি, একই গ্রাফে যদি আমরা অঙ্কন করি, তাহলে এইটা বৃত্ত, এইখানে পরাবৃত্ত। তাহলে আমাদের বলেছে কি, এই দুটো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রফল এই জায়গাটুকু না, এই জায়গাটুকু, আর বৃহত্তম ক্ষেত্রফল হচ্ছে এইটা। তো ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো এইটা নির্ণয় করার জন্য আমরা এখানে এইভাবে লিখি, সমাধান। আমরা এই ক্ষেত্রফলটুকু আগে নির্ণয় করব, এটার যা ক্ষেত্রফল এটারও তাই ক্ষেত্রফল, দুটো সমান হবে। তো এইটাকে ক্ষেত্রফল নির্ণয় করে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো ক্ষেত্রফলটা পাবো। আচ্ছা, তাহলে প্রদত্ত সমীকরণ দুইটি x² + y² = 1, এখান থেকে আমরা y পাবো √1 - x², আর এবং y² = 1 - x, y √1 - x। এটা 1 নম্বর, এটা 2 নম্বর দেই। তাহলে এই দুটো এখানে 2 নম্বর দেই। এই 1 নম্বর এবং 2 নম্বর কোথায় কোথায় ছেদ করেছে, সেই ছেদ বিন্দু এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে, এই ছেদ বিন্দুগুলোর স্থানাঙ্ক আমি যদি বের করতে চাই, তাহলে 1 ও 2 হতে পাই y² এর ভ্যালু এখানে বসাই দিই, x² + 1 - x = 1, 1 1 কেটে যাচ্ছে, তাহলে এই দুটো থেকে x কমন, x - 1 = 0, তাহলে x = 0 এবং 1 পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এই 0 এবং 1 পেলাম, অর্থাৎ 0 বিন্দুতে এখানে x এর এটা আমরা বের করলাম। তাহলে নিম্ন সীমা হবে 0 আর ঊর্ধ্ব সীমা হবে 1, এই যে 0 এবং 1। আচ্ছা, এখন কথা হলো যে আমরা এই ক্ষেত্রফলটা আমরা জানি যে ইন্টিগ্রেশন 0 to 1 y dx, আর এই ক্ষেত্রফলটা আমরা জানি যে ইন্টিগ্রেশন 0 to 1, কারণ এটা 1 0 আর এটা 0, তো 0 to 1 y dx। তাহলে আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটুকু বাদ দিই, তাহলে এটা পাওয়া যাবে। অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি এইটা বাদ দিই, তাহলে আমাদের ওই ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল পাবো আমরা। তো আমরা এখন দুটোই y না লিখে একটাকে আমরা y1 হিসাবে ধরবো, আর আরেকটাকে আমরা y2 হিসাবে ধরবো। তাহলে বিয়োগফল হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রফলের বিয়োগফল। অতএব নির্ণেয় ক্ষেত্রফল is equal to integration 0 to 1 y1 minus y2 dx। তো এটাই হচ্ছে সচরাচর নিয়ম। দুটো ফাংশন, দুটো বক্ররেখা দ্বারা যদি সীমাবদ্ধ ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে আমরা এই বিয়োগ করব, অর্থাৎ দুটো ফাংশনের অন্তর্ফলের নির্দিষ্ট যোগজ বের করলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 to 1 y1 কে আমরা
তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস y2 হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এটার ইন্টিগ্রেশন, থার্ড ব্র্যাকেট, এটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1/2 সাইন ইনভার্স এক্স, আর এটার ইন্টিগ্রেশন যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাবে 3/2 2/3 এক্স 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখন এর নিম্ন সীমা 0, উচ্চ সীমা 1। আচ্ছা, বুঝতে পারছো যে এখানে রুট ওভার এটার ইন্টিগ্রেশন এইটা। তো আমরা এখন সীমা বসাই দেব 1 0। প্রথমে 1 বসাবো, 1 বসালে এটা 0 হবে, সরি এখানে একটা 2 হবে, যেহেতু দ্বিগুণ 2 হবে, 2 এটা 0 হবে, 1 বসালে 0 হবে, প্লাস হাফ সাইন ইনভার্স 1, এটা 0 হয়ে যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা থাকলো, মাইনাস এখানে যদি আমি 0 বসাই দিই, 0 বসালে এটা 0 হবে, সাইন ইনভার্স 0 0 হবে, এখানে যদি 0 বসাই দিই তাহলে 2/3 হবে। তাহলে 2 দিয়ে যদি আমি 2 দিয়ে পরে গুণ করতেছি, এখানে হাফ সাইন ইনভার্স 1, এটার ভ্যালু হচ্ছে π/2 মাইনাস এখানে 2/3। ওকে, আচ্ছা, তো এখানে 2 × π/4 মাইনাস 2/3, তাহলে এখানে কাটাকাটি যদি আমরা করি π/2 মাইনাস 4/3, এত বর্গ একক। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন বা প্রশ্ন যদি তোমাদের থাকে, কোনো কিছু যদি বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্টে উল্লেখ করবা। আর তোমাদের আমি 4টা প্রবলেম সলভ করে দিয়েছি, 4টা প্রবলেম সলভ করে দিয়েছি। আমি এই ফাইলটা তোমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশন দিয়ে দেব, ওখান থেকে তোমরা সংগ্রহ করবা। এই প্রবলেমগুলো তোমরা দেখবা ভালো করে দেখে, কোথাও যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করবা। আর একটা বাড়ির কাজ দিয়েছি, এই বাড়ির কাজটা করে এটার ছবি তুলে আমার মেসেঞ্জারের ইনবক্সে দেবা, আমি দেখব। তোমাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই কঠিন সময়ে তোমরা যেন তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।